আচ্ছা, আমরা একটু সবাই খেয়াল করি। আমরা এর আগে আমাদের সি প্রোগ্রামিংয়ের কোডিংয়ের ভিতরে আমরা ঢুকছিলাম এবং কোডিংয়ের মধ্যে আমরা মোটামুটি অনেকগুলো কোডিং আমরা শিখছি। তো কোডিংয়ের যে বেসিক লেভেলটা, সেই বেসিক লেভেলের কোডিংগুলো আমরা অলরেডি অনেক কিছু শিখে গেছি। আজকে আমাদের একটা পার্ট বাকি আছে, সেটা শিখব। এরপর হচ্ছে আমাদের বেসিক পার্টটা শেষ। আর এরপরে আগামী ক্লাস যেটা হবে সেটার মধ্যে হবে এই বেসিক পার্টের মধ্যে আবার যত ধরনের পরিবর্তন হইতে পারে, যত ধরনের পরিবর্তন আসতে পারে সেটা। ফর এক্সাম্পল, আজকে পর্যন্ত আমরা দেখব হচ্ছে আমাদের নর্মালি সি প্রোগ্রাম লিখতে গেলে কিছু ঝামেলা হয় বা লিখার নিয়মকানুন, সেই জিনিসগুলা। এরপর আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন নিয়ে জানবো, যেমন আমাদের আগামীতে কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট জানবো, এটা হলে এটা হয়, এটা না হলে এটা হয়, এরকম টাইপস। তারপর হচ্ছে একটা জিনিস বারবার করা, ধারার কাজগুলা, এগুলো করার জন্য আমাদের কি করতে হয়, লুপের সাহায্য নিতে হয়। তো এই ধরনের সি প্রোগ্রামিংগুলো আমরা আস্তে আস্তে শিখবো, কারণ এগুলো তোমাকে লুপটা জেনে তারপর আগাইতে হবে। তো আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে তোমার মনে করো তুমি ফর এক্সাম্পল আমাদের এরকম করলা, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু তুমি ধরে নিলা হচ্ছে 2.167 এত মিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? এ ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার হলে পাইয়ের মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 2.167 হোল স্কোয়ার এত আসবে। এখান থেকে তুমি পাবা সামথিং কিছু একটা মান। এখন এখানে তুমি যে মানটা পাবা তার দশমিকের পরে কয়টা ঘর হবে, দশমিকের পরে কয়টা ঘর হবে তার উপর সব কিছু ডিপেন্ড করতেছে। ফর এক্সাম্পল, এখানে আমি ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা আমরা একটু লিখি। 3.1416 ইন্টু 2.167 হোল স্কোয়ার। আমি ক্যালকুলেশন করলে পাবো এটা 14.75260488। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি এটা পাই তাহলে লাস্টের দিকে দশমিকের পরে এতগুলো ঘর তো আমার দরকার নেই। সাধারণত তুমি যদি কোনো কিছু না করো, কম্পিউটার তোমাকে যে কাজটা করবে, তোমার দেখো এখানে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কিন্তু এটা কিন্তু আমার ফ্লোট টাইপসের। আমাদের ফ্লোট টাইপসের হলে সে সবসময় তোমাকে দশমিকের পর সামথিং এক্স, দশমিকের পর 1 2 3 4 5 6টা ডিজিট দিবে, অথবা দশমিক পর 1 2 3 4 5 6 7 8টা ডিজিট দিবে। এর মানে আমরা যদি আমাদের আনসারটাকে ফ্লোটে রাখি, যেমন এরিয়াটাকে আমি আনসার হিসেবে বের করবো, কারণ তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফলে আরটাকে ইনপুট হিসেবে দেওয়া হয়, এটাকে আমার আউটপুট হিসেবে আমরা বের করে নিই। এখন ইনপুটে যদি তুমি বৃত্তের ব্যাসার্ধ দাও, আউটপুটে যদি ফ্লোট দাও, তাহলে আউটপুট এর মান যেটা, এই এর মানটা কিন্তু তোমার যে কোনো কিছু আসতে পারে। এখন এর মান যে কোনো কিছু আসলে সে কিন্তু দশমিকের পরে সবসময় এটা কম্পিউটারের তোমার কম্পিউটারের সেটিংসের উপর এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে। কোনো কম্পিউটারে দশমিকের পর 6টা আসে, কোনো কম্পিউটারে দশমিকের পর 8টা আসে। অর্থাৎ যেটা তুমি প্রোগ্রাম রান করলেই বুঝবা অটোমেটিক আমার দশমিকের পরে এতগুলো সংখ্যা আসে। কিন্তু যদি আমি কখনো চাই আমি নির্দিষ্ট পরিমাণ সংখ্যা চাচ্ছি, যেমন দশমিকের পর 3 ঘর চাচ্ছি, দশমিকের পর 4 ঘর চাচ্ছি, এরকম যদি কখনো আমি নির্দিষ্ট চাই, তখন আমি কি করব সেই জিনিসটা আমাদের সেই জিনিসটা কিভাবে করব সেটা আমরা আজকে শিখব। আর সাধারণত মনে করো আমি ফর এক্সাম্পল দশমিকের পরে মনে করো 3 ঘর চাচ্ছি, তখন জিনিসটা কেমন আসবে? 14.752। একটু খেয়াল করে দেখো, এই 2 এর পরের ডিজিটটা কত? 6 না? আমরা জানি দশমিকের ক্ষেত্রে আমরা ওই যে আমাদের যদি গড় বাদ দিতে হয় তখন কি করতে হয়, এই 2 এর পরে যেহেতু 6 আছে তাহলে 2টাকে 3 বানাইতে হয়। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে আমরা যে প্রসেস অ্যাপ্লাই করব সেই প্রসেসে কম্পিউটার তোমাকে এটাই দেখাবে, কখনো 14.752 দেখাবে না।
14.753 দেখাবে। অর্থাৎ দশমিকের পর যা আসার কথা সেটা বাদে বাকিটা সে কী করবে, সে আমরা যেরকম হাতে হাতে করার সময় যে কাজটা করি সে ঠিক সেম কাজটা করবে। এর মানে এখানে 2-এর পরে যেহেতু আমরা বাদ দিয়ে দিচ্ছি, 2-এর পরে ডিজিট যেহেতু 6, সে 6টাকে সে বাড়াই দিবে। একইভাবে ফর এক্সাম্পল আমাদের মনে করো আমরা যখন 4 ঘর নিব, 4 ঘর নিতে চাইলে সে 14.7526 এটা আমাকে দিবে। এবার মনে করো আমার এর মান আসলো 5, তাহলে আমি এর মান 5 দিলে কম্পিউটার তোমাকে দেখাবে এরকম A=5.0000000 বা কোনো কম্পিউটার 8 ঘরও দেখাবে। কিন্তু যখন তুমি কন্ট্রোল করে ফেলবা, তুমি মনে করো 2 ডিজিট দিতে চাচ্ছ, তখন সে তোমাকে আনসার দিবে A=5.00। অনেকে মনে করে পূর্ণ সংখ্যা হলে দেখাবে না। পূর্ণ সংখ্যা যদি হয়, মনে করো তুমি তো এটাকে ফ্লোট আকারে রাখছো, এর মানে এ ভগ্নাংশ। এখন এ যদি আনসার তো পূর্ণ সংখ্যা আসতেই পারে, হ্যাঁ, তখন কম্পিউটার তোমাকে 5 দেখাবে না। তুমি যদি এটাকে পূর্ণ সংখ্যা রাখতা তখন কম্পিউটার এটাকে 5-এ দেখাইতো। বাট তুমি যখন ফ্লোট রাখছো, কম্পিউটার তখন এটাকে 5.0000 এরকম ভগ্নাংশ আকারে রাখবে। তাই আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। একইভাবে এখানে যদি তুমি মনে করো আনসার আসলো এটা, বাট তুমি এটাকে ফ্লোটে না রেখে এটাকে ইন্টিজার রাখছো, এর মানে কি পূর্ণ সংখ্যা রাখছো, তখন কম্পিউটার কী করবে, এখান থেকে পূর্ণ সংখ্যাটা নিবে, ভগ্নাংশটা কাউন্ট করবে না, যেটা আমাদের ভুল। ওই কারণে আমরা আজকে শিখবো হচ্ছে প্রথম কথা, আমাদের কোনো একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখব। তবে আমি দশমিকের পর কয় গুণ নিব, আমি দশমিকের পর 2 গুণ নিব। আমি আবারও বলতেছি, এমন একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যেখানে বৃত্তের ক্ষেত্রফল 2 দশমিক স্থান পর্যন্ত মান আমাকে কম্পিউটার দেখাবে, এর বেশি দেখাবে না। এটা আমরা করব। তাইলে আমাদের যদি এটা করি, তার আগে তোমরা একটু আমাকে কনফার্ম করো যে আমাদের কি করতে চাচ্ছে জিনিসটা তোমরা বুঝছো কিনা। তাহলে আমাদের প্রশ্নটা দেখো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সি ভাষায় প্রোগ্রাম লিখো যেখানে ক্ষেত্রফলের মান 2 দশমিক স্থান পর্যন্ত দেখাবে, 2 দশমিক স্থান পর্যন্ত দেখাবে। তাহলে তোমাকে এই প্রোগ্রামটা তোমাকে করতে হবে। তাহলে কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম লিখবা, যেখানে ক্ষেত্রফলের মান কত দশমিক স্থান পর্যন্ত দেখাবে, ক্ষেত্রফলের মান তোমাকে 2 দশমিক স্থান পর্যন্ত দেখাবে। তাহলে আমরা এই প্রোগ্রামটা এখন লিখব। এবার আসো আমরা এই পুরো প্রোগ্রামটা করি। এই পুরো প্রোগ্রামটা করলে আমরা বুঝতে পারবো। দেখো তোমরা প্রোগ্রামটা নিজেরাই পারবা, আমরা যে পরিমাণ বেসিক দিচ্ছি তোমরা নিজেরাই পারবা। বাট নিজেরা পারলেও আমি জাস্ট দেখাতে যাচ্ছি আজকে এই যে কন্ট্রোল কীভাবে করব, এই কন্ট্রোল করাটা আমি শিখাবো। প্লাস হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার প্রোগ্রামটা হচ্ছে অন্যতম লেভেলের ইম্পর্টেন্ট একটা আমাদের প্রোগ্রাম। ওই কারণে আমি করাই দিতেও চাচ্ছি, ওই জন্য আমি করাইও দিব। প্লাস হচ্ছে তোমার কি ওই সাথে ওই দশমিক কন্ট্রোলটা আমি দেখাবো। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, তুমি যে কাজটা করলা সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে
এ ইকুয়ালস টু হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে এই পাইটা হচ্ছে আমার কি কনস্ট্যান্ট, এ পাইটা কি কনস্ট্যান্ট, আর এই আরটা হচ্ছে আমাদের ইনপুট, এবং এখানে এটা হচ্ছে আমাদের আউটপুট। তোমার প্রথম কাজ হচ্ছে কনস্ট্যান্টটাকে ডিফাইন করা, আর আরেকটা কাজ হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবলটাকে ডিফাইন করা। আচ্ছা আমাকে বলো এখানে ভেরিয়েবল কয়টা, দেখি একটু কমেন্টে বলো। এই যে বৃত্তের ক্ষেত্রফল বের করব, এখানে ভেরিয়েবল কয়টা এবং কে কে, এখানে ভেরিয়েবল কয়টা এবং কে কে ভেরিয়েবল এবং কয়টা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামে ভেরিয়েবল কয়টা এবং কে কে, আমাকে একটু কমেন্টে বলো ভেরিয়েবল কয়টা এবং কে কে। আজকে আসলে আমার পিছনে যে কমেন্ট লিখতে হচ্ছে, কারণ হচ্ছে আমার হাতের ফোনটা যে ফোনে কমেন্ট পড়ি সেটার মধ্যে চার্জ দিতে ভুলে গেছি, সেটা এখন ব্যাটারি লো। আচ্ছা বলো একটু, তোমরা কমেন্টে বলো তো, কমেন্টে একটু বলো যে এখানে আমাদের ভেরিয়েবল কয়টা। একজন আনসার দিছে এই যে আমাদের দুইটা, একটা হচ্ছে এ এবং আর, এক্স্যাক্টলি কারেক্ট। তাহলে আমরা বলবো এখানে আর হচ্ছে এটা ভেরিয়েবল, কেন আর এর মান যে কোনো কিছু আমরা ইনপুট দিতে পারি, আর এ হচ্ছে এটা ভেরিয়েবল কেন, কারণ এ এর মান কত আসবে সেটা আর এর উপর ডিপেন্ড করে। তো আমাদের বৃত্তের ব্যাসার্ধ তো সবসময় পূর্ণ সংখ্যা হবে না, সিম্পল তোমার কমন সেন্স কি বলে, বৃত্ত তো যে কোনো সাইজের হতে পারে। তো তুমি যদি এটাকে ভগ্নাংশ আকারে রাখো, তোমার কোনো একটা টাইমে অনেকে এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যায়। ভাই আমি বৃত্তের এই আরটাকে আমি ফ্লোট রাখলাম, ওকে নো টেনশন। এবার অনেকে আমার প্রশ্ন করো, ভাইয়া কোনো মুহূর্তে যদি আমার আর এর মান 4 হয় তখন কি করব? সমস্যা নাই তো, তুমি এটাকে ফ্লোট বলছো তো, হ্যাঁ ফ্লোট বলছো। তুমি যখন আর এর মান 4 দিছো, এই ফ্লোট দেওয়ার কারণে কম্পিউটার সেটাকে 4.000000 কাউন্ট করে নিল, সমস্যা তো নাই। মানে কম্পিউটার এক্সট্রা জিরো হিসেবে কাউন্ট করলো, কেন? কারণ যেহেতু ফ্লোট বলছো পয়েন্ট আকারে থাকবে, পয়েন্টের পরে 0 কোনো সমস্যা নাই। এর মানে তুমি যেটাকে এটা বলতেছো, কম্পিউটার সেটাকে এটা বলতেছো, বাট আমরা বলবো এই দুইটার মধ্যে যেহেতু কোনো পার্থক্য নাই, সো টেনশন নাই। ওই কারণে আমি বলি যেখানে তুমি ইন্টিজার ইউজ করবা সেখানে হচ্ছে সেখানে ভগ্নাংশ আসার কোনো চান্সই নাই, আর যেখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটাই আসার চান্স আছে সেসব জায়গায় আমরা ফ্লোট ইউজ করব। তাহলে আমরা এটা ইউজ করব ফ্লোট, আর এটাও কি হবে, এটা ফ্লোট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে ডিপেন্ড করার দুইটা ওয়ে তোমাদেরকে শিখেছি। একটা হচ্ছে আমাদের ফ্রি প্রসেসর, এর মানে প্রসেসরের আগে মেইন, এটা হচ্ছে মেইনের আগে ডিফাইন দিয়ে করতে হয়, আমি তোমাকে এটা দিয়ে দেখাতে পারি। আবার মেইনের পরে কার্যকলাপ যখন শুরু হবে তখন আমাদের কনস্ট্যান্ট দিয়েও করতে হয়, ঠিক আছে? তো আমাদের যে জিনিসটা দুইটাই আমরা শিখেছিলাম, তো তোমাদের দুইটাই আমাদের শিখেছিলাম, আমাদের দুইটার মধ্যে তুমি যেটা ইচ্ছে সেটা করো, এটা তোমার কোনো ব্যাপার না। তোমাকে কি করতে হবে, এই কনস্ট্যান্টটা ডিফাইন করে দিতে হবে, যেটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো কনস্ট্যান্টটা তুমি ডিফাইন করে দাও, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, তুমি কি কনস্ট্যান্ট দিয়ে করবা নাকি ডিফাইন দিয়ে করবা। যেহেতু ডিফাইন প্রি প্রসেসর, যদি ডিফাইন দিয়ে করো আমরা মেইনের আগে করব, আর যদি আমরা কনস্ট্যান্ট দিয়ে করি তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের পরে করব, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এরপর আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক যে জিনিসগুলো বলছিলাম সেগুলো হচ্ছে তোমাকে এভাবে চিন্তা করতে হবে। সি প্রোগ্রামিংয়ে প্রথমে মেইন লিখবা, মেইন লিখার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা। যদি কখনো কনস্ট্যান্ট ডিফাইন করতে হয়, তুমি যদি কনস্ট্যান্ট যদি ফ্রি প্রসেসর দিয়ে ডিফাইন করো, এখানেই ডিফাইন করে ফেললাম। আর যদি এটা না করো তাহলে এখানে প্রথমেই তুমি কনস্ট্যান্ট ডিফাইন করবা, এর বজায় তুমি ভেরিয়েবল ডিক্লারেশন করবা। আমি আগে গত ক্লাসে বলছিলাম সেকেন্ড ব্র্যাকেটের পর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। অনেকে পুরো প্রোগ্রাম করে ফেলে, কোনো ভুল খুঁজে পায় না, চিন্তা করে ভাই আমার তো কোনো জায়গায় আমি ভুল পাচ্ছি না, তাহলে আমার প্রোগ্রামটা কেন রান করতেছে না? একটাই কারণে, কারণ তারা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে না। কারণ কম্পিউটারকে যখন তুমি চিনে দিবা না ও ইন্টিজার ও ফ্লোট, তখন কম্পিউটার তাদেরকে চিনবে না। ওই কারণে ভেরিয়েবল ডিক্লারেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু রান এ প্রোগ্রাম। একটা প্রোগ্রামকে রান করার জন্য ভেরিয়েবল ডিক্লারেশন খুব বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তুমি তোমার ইনপুট নিবা,
দেন হচ্ছে তোমার প্রসেসিং করবা, দেন তুমি আউটপুট দেখাবা। এখানে কি কি করবা তার উপর ডিপেন্ড করে এখানে আমাকে যে কাজটা করতে হবে হেডার ফাইলগুলো দিতে হবে। তুমি কি আমাদের কোনটা দিবা, তুমি কি conio.h দিবা নাকি stdio.h দিবা নাকি man.h দিবা, কি দিবা, যেটা দিবা সেটা ডিপেন্ড করবে হচ্ছে এখানে কি কি ইউজ করলা তার উপর। এখন যেমন আমি বোর্ডে লেখার সময় যে কাজটা করতে পারবো, আমি মুছে মুছে লিখতে পারবো। তুমি তো পরীক্ষার খাতায় সেই জিনিসটা পারবা না, পারবা না। ওই কারণে তোমাকে আগে থেকেই বুঝে নিতে হয় আমার কি কি ইউজ করবো না ইউজ করবো। আমি তোমার পরীক্ষার খাতায় যেহেতু বুঝতে পারবো না সেই চিন্তা করে আমি এখন প্রোগ্রামটা তোমাকে লেখাবো। তাহলে আগে বলো যে এতক্ষণ পর্যন্ত যা বলছে একটু তোমাদের ক্লিয়ার কিনা, এতক্ষণ পর্যন্ত যা বলছে একটু তোমাদের ক্লিয়ার কিনা, আগে আমাকে এটা বলো। এতক্ষণ পর্যন্ত যা বলছি এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এ পর্যন্ত যদি সব কিছু ক্লিয়ার হয় দেন আমি সামনের দিকে প্রসিড করতে পারবো। একটু আমাকে কমেন্টে একটু রেসপন্স করে তাড়াতাড়ি এতটুকু ক্লিয়ার কিনা। এবার দেখো আমি এই যে আমাদের সময় হচ্ছে কি জানো, আমাদের যদি ইন্টারমিডিয়েট লেভেলে আমি আসলে এই অধ্যায়টা বাদ দিছিলাম, কারণ তখন আসলে ল্যাঙ্গুয়েজগুলো বুঝতাম না। আর ইভেন আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ার থাকতে আইসিটি কোনো টিউশনও করাইতাম না, তখন তো আর কোচিং করাইতাম না, টিউশন করাইতাম। তো আইসিটি টিউশনও করাইতাম না একটাই কারণে, কেন? কারণ সি প্রোগ্রাম ওটাতে আগামাথা কিছু বুঝি না, আর আমি বুঝি না আমি স্টুডেন্টকে কেমনে বুঝাবো। তো দেন হচ্ছে আমাদের ভার্সিটি, তো তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়লে তোমাকে বেসিক প্রোগ্রাম জানতেই হবে, অর্থাৎ সি প্রোগ্রামিং এটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকেই পড়তে হয়। তো এর হচ্ছে একবারে শুরুতেই পড়তে হয়, এগুলো হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কে সাচ্চা ধারণা থাকা লাগে। তো দেন আমাদেরও হচ্ছে ভার্সিটিতে তোমার সেকেন্ড সেমিস্টারে তোমার এই যে সি প্রোগ্রামিংয়ের পুরো একটা কোর্স ছিল। আমাদের ছিল দুইটা, সি প্রোগ্রামিং এবং ফোরট্রান। হ্যাঁ, ফোরট্রান নামে একটা প্রোগ্রামিং আছে যেটা সায়েন্টিফিক ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়। তো এই দুইটা প্রায় সিমিলার ক্যাটাগরি, তো যার কারণে দুইটাই শিখতে হয়েছে। তখন যে তখন হচ্ছে আমাদের ভার্সিটিগুলোতে হচ্ছে ক্রেডিট থাকে, যেমন আমাদের একটা কোর্স যদি 3 ক্রেডিট হয়, এর মানে হচ্ছে 3 ক্রেডিটের মিনিং হচ্ছে কয়েকটা। এই 3 ক্রেডিট যখন ভার্সিটিতে উঠবো বুঝবা, একটু করে বলি। 3 ক্রেডিট মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে তোমার রুটিনগুলোতে লেখা থাকবে 3 ক্রেডিট। আমাদের 3 ক্রেডিট মানে হচ্ছে নর্মালি সেটা হচ্ছে সপ্তাহে 3টে করে ক্লাস হবে, 3 ঘন্টা। তোমার সপ্তাহে তোমার এটার জন্য 3টে করে ক্লাস থাকবে। আর আমাদের কিন্তু কোর্স প্ল্যানিংগুলো একবারে পরিপূর্ণ থাকে, মানে এই দিন শুরু হবে এই দিন শেষ হবে, সপ্তাহে এতটা করে ক্লাস, এই সপ্তাহে পরীক্ষা, এভাবে থাকে, মানে কোনো চেঞ্জ নেই। তো সপ্তাহে তোমার 3টে করে ক্লাস হবে, আর ফাইনাল এক্সাম হবে হচ্ছে তোমার 300 মার্কের, 3 ক্রেডিটে 300 মার্কের, 2 ক্রেডিটে 200 মার্কের, 4 ক্রেডিটে 400 মার্কের। এই 3 ধরনের ক্রেডিট আমাদের সাধারণত থাকে। 300 মার্কের পরীক্ষা দিছি মানে বুঝতে পারতেছো। তো সেই পরীক্ষা দিয়ে যখন ওগুলোর জন্য আবার তার সাথে আবার ল্যাব ছিল আলাদা, ল্যাবের জন্য আলাদা ক্রেডিট। তো সব মিলে যখন সি প্রোগ্রামিং আসলে বুঝে শুরু করলাম, তখন যে চিন্তা করলাম আইসিটি না পড়ালে কেমনে হয়, এটা পড়াইলে অনেক কিছু করা যাবে। তো তখন শুরু করলাম, আসলে ভাষাগুলো বুঝতে হয়। আর আমাদের সময় হয়েছিল কি, আমাদের কলেজের পরীক্ষায় ফার্স্ট ইয়ার ফাইনালে মেবি সি প্রোগ্রামিং ছিল। এখন কথা হচ্ছে সি প্রোগ্রামিং যখন ছিল কলেজের পরীক্ষায়, কেউ তো পারি না, তখন কি হবে, ওই একজনে কি মনে করে সে কোনো না কোনোভাবে বৃত্তের ক্ষেত্রফলের প্রোগ্রামটা লিখে নিয়ে গেছিল। এখন সে লিখে নিয়ে গেছিল সামহাউ, যে কোনোভাবে। এখন অনেক কষ্ট মষ্টে সে কোনো না কোনোভাবে ম্যানেজ করে তার সিট পড়ছিল কর্নারে, সে এই বৃত্তের ক্ষেত্রফলের পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে খাতায় লিখে ফেলছে। সোজা হিসাব, তার থেকে তার পাশের জন আমরা সবাই সুন্দর করে তার থেকে কপি করছি। কি কপি করছি নিজেও জানি না, সে যা লিখছে তা ওইভাবে লিখে ফেলছি। ল্যাঙ্গুয়েজগুলো কি টাইপসের কি থাকে না থাকে বুঝি না কিছু, ওই জন্য এটা বাদ দিয়েছিলাম। এরপরে যখন বুঝে শুরু করলাম তখন আসলে কঠিন কিছু না, একটা ভাষা আমরা শিখতে জানি না, যখন শিখবো তখন খুবই সোজা। তো আজকে দেখবা আমরা এটা খুব ইজিলি করে ফেলবো। এখন দেখবা অনেকের কাছে এটার সেই আমি দেখে লেখা পার্টি, আজকে তোমাদেরকে আমি পুরোটা মুখস্থ দেখাবো। তাহলে আসো আমরা শুরু করি। আচ্ছা, আমি প্রথমে কয়েকটা প্ল্যানিং দিয়ে দিই তোমাদেরকে। ভেরিয়েবল, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম শুরু করতে হবে কি দিয়ে, মেইনের আগে হেডার ফাইল দিয়ে। তো হেডার ফাইল দিলে হেডার ফাইল কী কী দিব সেটা ডিপেন্ড করবে কার উপর, ভিতরে কী কী ইউজ করব। তো আমি বলছিলাম ভিতরে যদি স্ক্যান এফ প্রিন্টএফ ব্যবহার করি, তার জন্য হচ্ছে
stdio.h, এটা তো অবশ্যই লাগবে, অলওয়েজ লাগবে। আমি এই দুইটা ব্যবহার করব কেন? আমাকে ইনপুট নিতে হবে, আউটপুট দেখাইতে হবে। এরপর বৃত্তের ক্ষেত্রফল যে a = পাই আর স্কোয়ার, এটা কম্পিউটারকে বোঝানোর জন্য এভাবে তার কম্পিউটারে লিখতে পারবো না, তখন আমি লিখবো কিভাবে? আমি লিখবো এভাবে, a = পাইটাকে নাম দিব পি আই, আর স্কোয়ারকে দিব আর ইন্টু আর। এটাকে আমরা বলছিলাম এই চিহ্নটার নাম কি? স্টেরিক্স। এটার নাম কি? স্টেরিক্স। এটা দ্বারা আমাদের গুণ বোঝায়, অর্থাৎ কম্পিউটার গুণ বলতে এটাকেই বোঝায়। একইভাবে মনে করো তুমি কম্পিউটারকে বুঝাইলা, আমরা ওইরকম বলি না, আমাদের মনে করো আমাদের এক্স ডিভাইডেড বাই 2, এই জিনিসটা কম্পিউটারকে দিতে পারবে না, কম্পিউটারকে দিবে x/2, এটা দিলে সে বুঝে নিবে ভাগ করতেছ। তাহলে গুণ করার নিয়ম হচ্ছে এটা, ভাগ করার নিয়ম হচ্ছে স্টেরিক্স দিলে গুণ বোঝায়। আর ফাই সিম্বল তো তুমি দিতে পারবে না, ওই জন্য তাকে, এটা তো একটা কনস্ট্যান্ট, তাকে আগে ভাগে আমি ডিফাইন করে দিলাম। কি ডিফাইন করে দিলাম? এটার নাম দিলাম পি আই, তো আমি পি আই দিয়ে ডিফাইন করে দিব। যদি আমি পি আই দিয়ে তার কনস্ট্যান্টটা ডিফাইন করে দিই, দেন হচ্ছে আমি পি আই দিলে সে ওই কনস্ট্যান্টটা নিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা। এরপর আমি কি ইউজ করবো? যেহেতু এখানে অনেকগুলো ক্যারেক্টার আমরা ইউজ করবো, অনেকগুলো লাইন ইউজ করবো, তার জন্য লাস্টে আমরা ফিনিশিংটা ইউজ করবো গেট ক্যারেক্টারের জন্য। আর এটা ইউজ করতে হলে কী লাগে? conio.h লাগে। তাহলে আমরা হেডার ফাইল দুইটা ইউজ করবো, একটা হচ্ছে এটার জন্য stdio.h, এটার জন্য conio.h। তাহলে আমার প্রোগ্রাম লিখে শুরু হয়ে গেল। তাহলে আমি দিলাম প্রথমে হ্যাশ দিয়ে include stdio.h। এবার ইচ্ছা মতো স্ক্রিনে প্রিন্ট ইউজ করবো, কোনো সমস্যা নাই। এবার হ্যাশ দিয়ে আমরা দিব include conio.h হেডার ফাইল। এখন তাহলে আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে হেডার ফাইল আমি আর ইউজ করতেছি না, আমার আর লাগবে না। ওকে, তাহলে হেডার ফাইলের কাজ শেষ। এবার আমাকে মেন দিয়ে শুরু করতে হবে। মেন দিয়ে শুরু করার আগে আমাকে একটা চিন্তা ভাবনা করতে হবে। সেই চিন্তা ভাবনাটা কি? ভাইয়া আমি কি কনস্ট্যান্ট যেটা ডিফাইন করব সেটা কি আমাদের মেইনের আগে করব না পরে করব? তুমি ডিফাইন দিয়ে করতে পারো, কনস্ট্যান্ট দিয়েও করতে পারো। তো আমি মনে করি ডিফাইন দিয়ে করতেছি। তাই ডিফাইন কি দিয়ে করতে হলে, এখানে দিয়ে আমরা প্রত্যেকদিন মেইন শুরু করছিলাম, আজকে হচ্ছে মেইনের আগে তোমাকে ডিফাইন করে নিতে হবে, কারণ এটাকে আমরা বলি প্রি প্রসেসর। তাহলে আমাদের এখানে দিয়ে দিলাম ডিফাইন দিয়ে কি করতে হয়? একটা স্পেস দিতে হয়, স্পেস দিয়ে ওই কনস্ট্যান্টের নাম দিতে হয়। কনস্ট্যান্টের নাম দিলাম পি আই, এরপর সেটার ভ্যালু দিতে হয়, ভ্যালু দিলাম 3.14। তাহলে কি হলো? বর্তমানে কম্পিউটার জানে পাইয়ের মান 3.14 এই ডিফাইন প্রি প্রসেসরের মাধ্যমে। এটা কি নয়ভাবে লিখি সেটা আমরা আগে কিন্তু ব্যাখ্যা করছিলাম। এবার আসলে আমরা কি করব? মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার কাজ শুরু। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করার জন্য প্রথমে তোমার কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করার পর প্রথম তোমার কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। তাহলে তুমি যখন প্রথম ভেরিয়েবল ডিক্লারেশন করবা, এবার তোমাকে দেখতে হবে ভাই এখানে কয়টা ভেরিয়েবল আছে। এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আমার রেডিয়াস আর, আরেকটা হচ্ছে এরিয়া এ। তো আমি রেডিয়াসকে আর দ্বারা প্রকাশ করব, এরিয়াকে এ দ্বারা প্রকাশ করব, এবং দুইটাই আমার কি? ফ্লোট। তাহলে একই লাইনে লিখে দিব, সেটা হচ্ছে কি? ফ্লোট আর কমা এ। তাহলে আমরা যে কাজটা করলাম, ফ্লোট দিয়ে দিলাম আর কমা এ। তাহলে আর কমা এ যখন ফ্লোট দিয়ে দিলাম, তাহলে আমাদের সেমিকোলন দিয়ে লাইনটা শেষ। তাহলে আমরা জানি তাহলে আরও একটা ফ্লোট, এও একটা ফ্লোট। যদি হয় ভেরিয়েবল ডিক্লারেশন করা শেষ। এবার তোমার কাজ কি? ইনপুট নেওয়া। ইনপুট নিবা কার মান? ইনপুট নিবা হচ্ছে আর এর মান। এই আর এর মান ইনপুট নেওয়ার ক্ষেত্রে স্ক্যানএফ ইউজ করব, ভালো কথা। কিন্তু কথা হচ্ছে যে গত ক্লাসে আমরা দেখছিলাম সৌন্দর্য বর্ধনের জন্য তুমি স্ক্যানএফ দিয়ে আর এর মান ইনপুট নিয়ে নিলা, তার আগে যদি তোমাকে একটু আমাদের একটা লাইন লেখা থাকতো, প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, বা এরকম কোনো একটা লাইন দিল, মানে রেডিয়াসটা ইনপুট দেওয়ার জন্য তোমাকে বলতেছে, এরকম একটা লাইন দিলে সুন্দর না দেখতে? হ্যাঁ, তাহলে এটা দেওয়া না দেওয়া কিন্তু ফ্যাক্ট না, বাট দিলে সুন্দর। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো দেওয়ার জন্য, কারণ একটা প্রোগ্রাম নিয়মতান্ত্রিক উপায়ে লিখতে হয়। তাহলে আমরা কি করব? আমরা যে কাজটা করলাম, আমরা এখানে ওই ইনপুট নেওয়ার আগে একটা বার্তা দিলাম, সেটা হচ্ছে কি? প্রিন্টএফ দিয়ে একটা বার্তা দিলাম, সেটা হচ্ছে এন্টার
এন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল। তাহলে আমরা তোমাকে একটা আমাদের এন্টার রেডিয়াস অফ দ্য সার্কেল, এন্টার রেডিয়াস অফ দ্য সার্কেল দিলাম, দিয়ে আমি মনে করো এই যে এরকম দিলাম, তাহলে সে এতটুকুই নিবে, দেন সেমিকোলন দিয়ে কাজ শেষ। কী লিখলাম, রেডিয়াস মান কী লিখলাম, দেখ ইংলিশে ভুলে যাচ্ছি, RADIUS, ভুল করিও না। যদি এখানে ভুল করলে কোনো সমস্যা নেই, এখানে আমি যেভাবে লিখবো হুবহু আউটপুট ওইভাবে শো করবে। তাহলে আমি যখন প্রোগ্রামটা রান করব, প্রথমেই এই লেখাটা উঠবে এন্টার রেডিয়াস অফ দ্য সার্কেল ডট ডট, দেন এবার ব্লিঙ্ক করা শুরু করবে। ব্লিঙ্ক করা পজিশনে কী করতে হবে, ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য কী ইউজ করবো, স্ক্যান অ্যাপ ইউজ করবো, স্ক্যান অ্যাপ। স্ক্যানের দিয়ে কাজ কি, ইনভার্টেড কমার ভিতরে কি দিতে হবে, ইনভার্টেড কমার ভিতরে আমাকে দিতে হবে হচ্ছে আমাদের ইনভার্ট ফরম্যাট স্পেসিফায়ার। গত ক্লাসে দেখছিলাম ফরম্যাট স্পেসিফায়ার। এখন তুমি ইনপুট নিবা কয়টা, একটা, কার মান, আর এর মান। তো আরেকটা কোন ফরম্যাটে, আরটা হচ্ছে ফ্লোট। ফ্লোটের জন্য কি ইউজ করতে হয়, %f ইউজ করতে হয়। ফ্লোটের জন্য %f ইউজ করতে হয়। ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া শেষ, কমা দিব। কমা দেওয়ার পর স্ক্যানের ক্ষেত্রে এই ফরম্যাট স্পেসিফায়ার কার ভ্যালু নিবে, এটা স্ক্যানের মানে হচ্ছে ইনপুট নেবে। এই ফরম্যাট স্পেসিফায়ার মানে বোঝা যাচ্ছে যাকে ইনপুট নেবে সে হচ্ছে ফ্লোট। এখন সে কে, কাকে আমি ইনপুট নিচ্ছি সেটা বোঝানোর জন্য কি দিতে হয়, আমাদের এন্ড দিতে হয়, %, এন্ড দিয়ে তার নাম দিতে হয়, সে কে, আর। শেষ। তাহলে ইনপুট নেওয়ার কাজ শেষ, ইনপুট নেওয়ার কাজ শেষ। তাহলে আমরা ইনপুট নিয়ে নিলাম। ইনপুট যখন নিয়ে নিলাম, এবার আমার কী করতে হবে, ভাইয়া ইনপুট নেওয়া শেষ, এর মানে আর মানে এখন আমি জানি। এরপর তোমাকে কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে এবার সূত্র করলাম, সেটা হচ্ছে A = পাই VI R ইন্টু আর, এর মানে πr²। তাহলে আর এর মান অলরেডি ইনপুট দেওয়া হয়ে গেছে, সেই আর এর বেসিসে সে এটা ক্যালকুলেশন করবে। এই ক্যালকুলেশন করা শেষ। ক্যালকুলেশন করার পর এর মানটা আমাকে কী করতে হবে, আউটপুটে দেখাইতে হবে। আউটপুটে দেখানোর জন্য কী ইউজ করতে হয়, printf ইউজ করতে হয়। তাহলে ইউজ করলাম printf area of the circle is equals to কি আসবে, এর ভ্যালুটা এখানে আসবে। এখন আমি তো জানি না এর ভ্যালু কত, সেটা ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে। তাহলে যেটা জানি না তার জায়গায় কি দিতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার দিব, অ্যান্ড কে আসবে, এটা কেমন, এটা হচ্ছে ফ্লোট, অ্যান্ড f। তাহলে এরিয়া অফ দ্য সার্কেল ইকুয়ালস টু %f। ভালো কথা। দেন কমা দিয়ে, যেহেতু এটা প্রিন্টএফের মধ্যে কিন্তু % দেওয়া লাগে না, তখন আমরা শুধুমাত্র জাস্ট a দিব। এরপর লাইন শেষ, দেন হচ্ছে গেটস। এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা? আমার দেখো এতক্ষণ পর্যন্ত আমি আনসার বের করছি এতটুকু, পরেরটা এটা এখনো করিনি। মানে এটার জন্য এক্সট্রা কি করা লাগবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে জাস্ট আগে বলো এতটুকু প্রোগ্রাম আমরা বুঝছি কিনা। প্রথমে আমরা হেডার ফাইল দিয়ে দিলাম, দেন কনস্ট্যান্টটাকে ডিফাইন করলাম, দেন হচ্ছে মেইন দিয়ে কার্যকলাপ শুরু করলাম। প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এরপর হচ্ছে আমরা ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার আগে একটা বার্তা দিলাম, ইনপুট নেওয়ার পর ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর আউটপুট দিলাম, আউটপুট দেওয়ার পর গেটসটা দিছি কেন, ক্যারেক্টার, যেহেতু আমরা এখানে অনেকগুলো ক্যারেক্টার আমরা লিখতেছি, সেই ক্ষেত্রে গেটস দেওয়াটা উত্তম। এবং আমরা কম্পিউটারে করে দেখাবো গেটস দিলে কি হয়। হ্যাঁ, যে নর্মালি আমাদের এই যে টার্বো সি, আমাদের সি প্রোগ্রাম কিন্তু অনেকগুলো দিয়ে করা যায়, যে তোমার অনেকগুলো অ্যাপস দিয়ে করা যায়। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে টার্বো সি, অনেকে এটা প্রেফার করে। সেই টার্বো সিতে কিন্তু অনেক সময় আমাদের গেটস না দিলে প্রবলেম হয়, মানে তারা ক্যারেক্টারগুলো প্রপারলি নিতে
পারে না, তখন যা একটু প্রবলেম হয়ে যায়। আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কোড ব্লকস, এটা হচ্ছে মোস্ট ফেমাস, আমাদের সব ইঞ্জিনিয়াররা এটা ইউজ করে, কোড ব্লকস এটাই সবচেয়ে ফেমাস আমাদের এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড। সো সেই অ্যাপস দিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমাদের কোড ব্লকস দিয়ে। কোড ব্লকসে আসলে এটা একটু হাই কোয়ালিটির সফটওয়্যার, যার কারণে আমাদের এই ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করে না। তাও আমরা আমাদের নিয়ম নীতি মেনটেন করবো। গেটস দিলে কি না হয়, গেটস দিলে আমাদের গেটস না দিলে কি হয় সেটা আমরা ল্যাপটপে দেখবো। তো আপাতত আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যেহেতু তোমার বইতে গেটস দিয়ে, তুমি সবগুলোতে গেটস দিয়ে করো, এটা বেটার। হ্যাঁ অবশ্যই বেটার, গেটস দিলে আমার ক্যারেক্টারগুলো সুন্দরভাবে আসে। তাহলে আমার গেটস দিলে অবশ্যই আবার conio.h দিতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। একটুক সবার ক্লিয়ার কিনা আমাকে বলো। আচ্ছা, সালমান প্রশ্ন করলো হচ্ছে লাস্টের দুইটা লাইন। হ্যাঁ লাস্টের দুইটা লাইন হচ্ছে কি, তুমি এরিয়া নিছো তো, এরপরে তোমাকে আউটপুট দেখাইতে হবে না, মানে তুমি তো আনসার এর মান বের করলা, তো এর মান বের করে তোমাকে আউটপুটও তো দিতে হবে। তো আউটপুট না দিলে মানুষ কেমনে দেখবে, বা আমার আউটপুটে কীভাবে আসবে, তার জন্য কি ইউজ করতে হয়, প্রিন্টএফ ইউজ করতে হয়। তো প্রিন্টএফের ভিতর এবার তুমি চাইলে ডাইরেক্ট %f দিয়ে কমা এ দিতে পারো, সে ডাইরেক্ট আনসারটা দেখাবে। আর অথবা আমরা একটু সুন্দর করে লিখলাম এরিয়া অফ দ্য সার্কেল ইকুয়ালস টু %f। এই %f তো ডাইরেক্ট বসে না কখনো, তোমরা জানো ফরম্যাট স্পেসিফায়ার, তার জায়গায় কে বসবে, এর ভ্যালুটা বসবে। এর মানে এখানে ক্যালকুলেশন করে এর যে ভ্যালুটা আসবে সেই এর ভ্যালুটা এই যে আমার %f এর জায়গায় বসবে। তখন আমাদের কম্পিউটার এখানে যেমন মনে করো এর ভ্যালু আসলো মনে করো 8.76, তখন তোমার এরকম আনসার দিবে এরিয়া অফ দ্য সার্কেল ইকুয়ালস টু 8.76। আর লাস্টে গেটস মানে গেট ক্যারেক্টার, এটা যদি আমরা ইউজ করি তাহলে conio.h দিতে হবে। তো আমি এটা ইউজ করার জন্যই conio.h দিয়েছি, সো আমরা এটা ইউজ করব। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু বাকি সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো, এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো, এতটুকু সবার ক্লিয়ার কিনা। এবার আসো তোমাদেরকে দেখাবো হচ্ছে দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত কীভাবে রাখবা। তুমি যখন %f দিলা, এর মানে হচ্ছে সে ইচ্ছা মতো তোমাকে দশমিকের পরে ঘর দেখাবে, সে তার ফরম্যাট অনুসারে। কিন্তু তুমি যদি নির্দিষ্ট সংখ্যক রাখতে চাও তখন তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি দেখো, দশমিক এখানে আমি লিখলাম % দিয়ে খালি f না লিখে .2f লিখলাম। অনেকে এটার মিনিং বুঝে না, এটাই হচ্ছে আসলে আমার আসল জায়গা হচ্ছে এটা। সেটা হচ্ছে কি, এই % দিয়ে f দেওয়া মানে হচ্ছে, খেয়াল করো, % দিয়ে তুমি f দিলা, এই কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যে তোমার ফ্লোট ফরম্যাট ফলো করবে, ফ্লোট ফরম্যাট ফলো করে তোমাকে ডেটাটা দিয়ে দিবে, তার মধ্যে কোনো কন্ট্রোলিং নাই। আর যখন তুমি দিবা %.2f, এর মানে সে কি করবে, সে এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার যে তোমাকে ফ্লোট টাইপসের ডেটা দিবে, তবে এই .2 দ্বারা মিন করে দশমিকের পরে সে 2 ঘর রাখবে। দশমিকের পরে কয় ঘর, পরে 2 ঘর। যদি তুমি এখানে দাও %.3f, এর মানে হচ্ছে সে দশমিকের পরে তোমাকে 3 ঘর দেখাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো মেইন জায়গাটা, ঝামেলাটা কোন জায়গায়। একবার সিম্পল একটা পরিবর্তন, অনেকে এই জিনিসটা বুঝে না, অনেকে এটা বুঝে মনে করে যে বইতে ভুল লিখছে, আসলে ভুল লিখে নেই। আবার অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দেয়, ফাও ব্যাখ্যা। তো আসল কথা হচ্ছে এটার প্রপার মিনিংটা কি, প্রপার মিনিংটা হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে যেহেতু ফ্লোট, এর মানে দশমিকের পরে থাকবে, দশমিকের পরে কয় ঘর থাকবে, 2 ঘর। .3 মানে হচ্ছে দশমিকের পরে 3 ঘর। .4 মানে হচ্ছে দশমিকের পরে 4 ঘর। এটা হচ্ছে আমাদের দশমিকের পরে কন্ট্রোল করার নিয়ম। এটা আমরা বুঝছি কিনা বলো, এবার আমরা বুঝছি কিনা বলো। জাস্ট কোন জায়গায় পরিবর্তন দেখছো তো, তাহলে আমাদের প্রোগ্রাম কিন্তু আলাদা কিছু না,
যদি দশমিকের পর কন্ট্রোল করতে বলে তুমি এই যে এইভাবে কন্ট্রোল করে দিবা, জাস্ট সিম্পল একটা জিনিস। যেখানে পার্সেন্ট অ্যাপ দিচ্ছ সেখানে %.2f দিলা, .2f দিলে 2 ঘর, আবার এমন নয় সবসময় 2 দিতে হবে। 2 দশমিক বলছে ওই জন্য 2 দিছি, 3 দশমিক বললে 3 দিতাম, 4 দশমিক বললে 4 দিতাম, পয়েন্ট দিয়ে দিতে হবে। কিন্তু দেখো পার্সেন্টের পরে .2 আছে, .2, .3, এটা মাথায় রাখতে হবে। একটু ঠিক আছে কিনা, একটু বুঝছো কিনা, একটু রেসপন্স করবা, একটু রেসপন্স করবা। আচ্ছা, একটু যদি বুঝে থাকো, এবার নির্দ্বিধায় বলা যায় তোমাদের সি প্রোগ্রামিংয়ের মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়েছে। এবার হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস তোমাদের টাইপ করতে প্রবলেম হবে। মানে ফর এক্সাম্পল একটি ইকুয়েশান, এই ইকুয়েশানটা অনেক ক্ষেত্রে তোমাদের আমরা তো আগে বলছিলাম সি প্রোগ্রামিংয়ে আমাদের এখানে যা লিখবো সেগুলো কিন্তু কিবোর্ড থেকে দেওয়া হয় ল্যাপটপের। এখন তোমাদের ল্যাপটপের কিবোর্ডে যে বাটনগুলো নাই সেগুলো তো তুমি ইউজ করতে পারবা না, তাহলে যেগুলো আছে সেগুলো দিয়ে করতে হবে। এখন আমার কথা হচ্ছে এই কাজগুলো আমরা কি দিয়ে করব এবং তাদের জন্য কি কি আছে সেটা আমরা একটু দেখব। ওকে, তো আমরা বিভিন্ন ধরনের বড় বড় ইকুয়েশান, ডিফিকাল্ট টাইপসের ইকুয়েশান, সেই ইকুয়েশানগুলা কোডিংয়ে লেখার সময় কীভাবে লিখতে পারো, আমি আবার বলছি কোডিংয়ে লেখার সময়, মানে কোডিং করার সময় তুমি কীভাবে লিখবা। ফর এক্সাম্পল যেখানে তোমার r² ছিল, r² তুমি লিখতে পারো না, তুমি কি লিখছো r ইন্টু r, r এস্টেরিক্স r, এরকম আরও কত কিছু হইতে পারে সেটা দেখে আমরা আজকের ক্লাস শেষ করব। আমার 10 মিনিটের মতো টাইম লাগবে এটা পড়াইতে, শেষ। এরপর এরকম বৃত্তের ক্ষেত্রফলের মতো তোমরা অনেকগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে যেমন এবার তোমাকে বলা হলো দুইটি সংখ্যার গড় নির্ণয় করো, দুইটি সংখ্যার অ্যাভারেজ নির্ণয় করো। তারপর তোমাকে বলা হলো এই যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তারপর তোমাকে বলা হলো আমাদের সমকোণী আমাদের এই যে কি বলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, আলাদা ফর্মুলা আছে। এরকম তোমাকে অনেকগুলো বলতে পারে। এখন তার জন্য সূত্রগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাকে জাস্ট ইকুয়েশনটা কীভাবে লিখতে হয় সেটা তোমাকে জানতে হবে। এখন আমরা আসি, এখন আমরা একটা একটা করে তোমাকে দেখাই, একটা একটা করে তোমাকে আমি দেখাচ্ছি। তাহলে আমরা এখানে দুইটা গড় করব। দেখো এটাই হচ্ছে আজকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা করাইলে আজকে শেষ। এখানে আমাকে রেসপন্স করতে হবে আমাকে। আমি একটু জায়গা করে লিখি। হ্যাঁ, এদিকে হচ্ছে গাণিতিক এক্সপ্রেশন কি বানানটা ঠিক আছে, এক্সপ্রেশন। আর এদিকে হচ্ছে আমাদের কি সি ভাষায় এক্সপ্রেশন। তাহলে একটা হচ্ছে গাণিতিক এক্সপ্রেশন আর একটা হচ্ছে সি ভাষায় আমাদের এক্সপ্রেশন। তাহলে আমরা দেখি প্রথমে সেটা হচ্ছে কি ভাইয়া, আমরা কি লিখবো। দেখো আমার আছে ax² প্লাস bx প্লাস সি, এটা আমাকে সি ভাষায় লিখতে হচ্ছে। প্রথমে জেনারেল কয়েকটা দেখাই, তোমাদের বই থেকে আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমাকে লিখতে হচ্ছে। এরপরে হচ্ছে a² প্লাস b², এটা আমাকে লিখতে হচ্ছে। আমি তোমার বইয়েরগুলো দেখাচ্ছি, এরপর আস্তে আস্তে আমি জটিলে যাব। এরপর 4/3 phi r³ এটা আমার লিখতে হচ্ছে। এরপর √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা আমাকে লিখতে হচ্ছে। আসো আমরা এগুলো সি প্রোগ্রামে কীভাবে লিখবো সেটা আমরা একটু দেখি। ওকে, আসো ভাইয়া একটা আমি আগেই বলছিলাম ভাইয়া সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের
যদি এক্স স্কোয়ার এক্স কিউব থাকে, স্কোয়ার কিউব দেওয়ার মতো কোনো অপশান আমার 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 নাই, কিন্তু আমি জানি এক্স স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্সের গুণফল। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি এ এক্স স্কোয়ার না, তাহলে এ ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। এটা আমি না বললেও তোমরা পারতা, তাও আমি বলতেছি একটাই কারণে, অনেকে যে কাজটা করে এক্স স্কোয়ার লিখতে যাইয়া এক্স ইন্টু এক্স লিখে, বাট এই যে এর এবং এক্স স্কোয়ারের মাঝখানে আর এই জিনিসটা দে না কেন রে ভাই? এক্স স্কোয়ার মানে এক্সের সাথে এক্স গুণ আছে, কেন এটা কি এক্স স্কোয়ারের সাথে গুণ নাই? অবশ্যই আছে, তাহলে তোমাকে দিতে হবে। তাহলে এটা মানে কি এর সাথে দুইটা এক্স গুণাকারে আছে, এ দুইটা এক্স গুণাকারে আছে, সো সবগুলোর মধ্যে গুণ স্টেরিক চিহ্নটা দিতেই হবে। যাক, এটা আমরা পারবো, কোনো সমস্যা নেই। এবার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি দুইবার গুণ আছে, তখন সিম্পলভাবে আমরা বলে দিতে পারতেছি ভাইয়া এ প্লাস বি স্টেরিক্স এ প্লাস বি। ওকে, এটা নিয়েও আমার কোনো সমস্যা নাই। এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিম্পল তোমরা লিখে দিতে পারবা এ স্টেরিক্স এ প্লাস বি স্টেরিক্স বি। এরপর কি করবা? 4/3 তোমার কাছে পাই আর কিউব আছে, তাহলে তুমি লিখলা কি 4/3 লিখতে হয় এভাবে 4/3 পাই তো আমি ডিফাইন করে দিব, ডিফাইন করে দিলে এরপর এটা সাথে গুণ দিতে হবে, কিন্তু পাই দিলে লিখলাম পাই। এরপরে কি আর কিউব, তাহলে 3টা আর ইন্টু আর ইন্টু আর ইন্টু আর। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, অনেক ক্ষেত্রে তোমাকে ব্র্যাকেটের জিনিসটা খেয়াল রাখতে হয়। তুমি যদি এখানে 4/3 দিয়ে ব্র্যাকেট না দাও, অনেক ক্ষেত্রে কম্পিউটার এটাকে এটার সাথে গুণ আকারে ধরে নিতে পারে, কিন্তু আমার তো এই পুরো জিনিসটা গুণ আছে কার সাথে? 4/3 এর সাথে, বা 4 এর সাথে গুণ আকার আছে, 3টা ভাগ আকার আছে। তো এক কথা আমি এত টেনশনে না পড়ে ব্র্যাকেট দিয়ে দিব। সো প্রপার ইউজিং অফ ব্র্যাকেট তোমাকে জানতে হবে। তাহলে তুমি 4/3 দিলে আলাদা ব্র্যাকেট, তাহলে সে 4/3 ক্যালকুলেশন করবে, এই 4/3 ক্যালকুলেশন করে তার সাথে সে পাই গুণ করবে, তার সাথে আর 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 গুণ করবে। সো আমাদের ব্র্যাকেটের জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা অনেকে এই জিনিসটা পরিহার করি, এটা যাবে না, এটা ব্র্যাকেটটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবার আসো, এখন এবার তোমাকে করতে হবে √s ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। এটা করলে অনেকে বলে ফেলে ভাইয়া ভিতরে জিনিসটা লিখতে পারে কিভাবে? এস স্টেরিক্স এস মাইনাস এ স্টেরিক্স এস মাইনাস বি স্টেরিক্স এস মাইনাস সি। কিন্তু ভাইয়া কম্পিউটারে তো আমি রুট দেওয়ার মতো কোনো অপশান পাচ্ছি না, কম্পিউটারে আমি রুট দেওয়ার মতো কোনো অপশান পাচ্ছি না, তাহলে আমি কি করব? দেখো এই যে রুট, এটার প্রকৃত নাম হচ্ছে স্কোয়ার রুট। স্কোয়ার রুট যাকে বাংলায় বলে বর্গমূল। স্কোয়ার মানে বর্গ, রুট মানে মূল। এখন একটু খেয়াল করো, এই স্কোয়ার রুটটা আমরা কম্পিউটারে দিতে পারি না। এই কম্পিউটার স্কোয়ার রুট দিতে হলে একটা স্পেশাল কিছু একটা ইউজ করতে হয়। সেই স্পেশাল কিছু একটার নাম হচ্ছে স্কোয়ারের এস কিউ, রুটের আর, রুটের টি, এক কথায় বলা হয় এস কিউ আর টি। এই জিনিসটা ইউজ করতে হয়। তুমি যদি কোথাও লেখো এস কিউ আর টি, কম্পিউটার বুঝে নিবে সেটা হচ্ছে স্কোয়ার রুট। তাহলে আই রিপিট এগেইন, যদি স্কোয়ার রুট দিতে হয় তোমাকে কি করতে হচ্ছে? এস কিউ আর টি লিখতে হচ্ছে। এস কিউ আর টি লিখে তোমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। কারণ স্কোয়ার রুট এটা কার মধ্যে আছে সেটাও দেখতে হবে। তাহলে যাদের মধ্যে আছে তাদের পুরোটাকে এই ব্র্যাকেটের ভিতরে লিখবো। তাহলে স্কোয়ার রুটের পরে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের পর এখান থেকে এখানে শেষ, এর ভিতরে যা কিছু তুমি লিখবা সবটার উপর স্কোয়ার রুট। তাহলে এস কিউ আর টি এই পুরোটার উপর স্কোয়ার রুট, এর মানে পুরোটাই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তাহলে আশা করি বুঝতে পারছো এটা আমরা কিভাবে লিখবো। তাহলে এটাকে লিখতে হলে কিভাবে লিখতে হয়? এস কিউ আর টি। এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু আমরা বুঝছি কিনা?
এতটুকু বুঝছি কি না বলো? আমরা আরও করবো, এখন শেষ নেই কিন্তু, মানে এরকম যত টাইপসের এক্সপ্রেশন থাকতে পারে, হ্যাঁ, তারও তোমাদের কয়েকটা করতে দিয়ে আমি শেষ করে দিব। একটু ক্লিয়ার কিনা? তাহলে নতুন করে একটা জিনিস শিখলাম, এসকিউআরটি। এই নতুন করে যেটা শিখলাম, এই এসকিউআরটি যদি কোথাও তুমি দাও, তার জন্য হেডার ফাইলে math.ac ইউজ করতে হবে। মানে স্পেশাল ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো আমি ইউজ করব, যেমন এসকিউআরটি এক্সট্রা করে নিয়ে আসছি, কম্পিউটারকে এটা বলে সে বুঝে, এই স্পেশাল জিনিসের জন্য তোমাকে math.ac ইউজ করতে হবে, কারণ math.ac ইউজ না করলে এটা কাজ করবে না। তাহলে আমাদের এসকিউআরটি দেওয়ার ক্ষেত্রে কি ইউজ করতে হবে? math.ac হেডার ফাইলে মাস্ট ইউজ করতে হবে। তাহলে আমাদের দেখো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি স্পেশাল কোনো কিছু ইউজ করিনি। যখনই স্পেশাল কিছু একটা ইউজ করছি, তখন যাই আমাকে এই কাজটা করতে হবে, একটু পর আরও ইউজ করব, একটু পর আরও ইউজ করব, সেগুলোর জন্য আমাকে math.ac মাস্ট দিতে হবে। এবার আসো, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করার ক্ষেত্রে দিতে হয় -b প্লাস √b² - 4ac / 2ac। এটা আমি কম্পিউটারে কীভাবে বুঝাবো? এখন প্রথম কথা হচ্ছে, ভাই প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাস তো আমরা দিতে পারি না, আমরা আগে বলছিলাম। তাহলে আমরা কী করি? একবার প্লাস দিই, একবার মাইনাস দিই, আলাদা আলাদাভাবে। তো আমি প্লাসের জন্য করি। এই এক্সপ্রেশনটা কীভাবে লিখবো দেখো। আমার কথা হচ্ছে ভাইয়া, উপরে যা কিছু আছে এই পুরোটাকে টয়েস দ্বারা ভাগ করতে হবে, কারেক্ট? দিবে কারেক্ট। যদি তাই করতে হয়, তাহলে দেখো প্রথমে লিখবা -b, তার সাথে প্লাস আছে, এই যে রুট, এই রুটটা দেওয়ার জন্য তোমার কি করতে হবে? একটা বন্দুকের নিয়ে এই রুটটা দেওয়ার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? স্কোয়ার রুট ইউজ করতে হবে, এসকিউআরটি। এসকিউআরটির ভিতরে কে থাকবে? এই পুরো জিনিসটা, এই ব্র্যাকেট কিন্তু স্কোয়ারটি এর ব্র্যাকেট, তার ভিতরে থাকবে b² - 4ac। b² মানে b স্টেরিক্স b - 4ac। এই পুরা জিনিসটা স্কোয়ারটির ভিতরে আছে, উপরটা শেষ। এখন যদি তুমি ডিভাইডেড বাই টুয়াইস লিখো, কম্পিউটার যা বুঝে নিবে, কম্পিউটার বুঝে নিবে হচ্ছে এই এসকিউআরটি টার্মটাকে টুয়াইস দ্বারা ভাগ করা হচ্ছে। এর মানে এরকম, তুমি যদি এটাকে এরকম লিখতা, এটা প্লাস এটা বাই টুয়াইসে, সেরকম হয়ে যাচ্ছে। ওই কারণে আবার বলতেছি, প্রপার ইউজ অফ ব্র্যাকেট। কম্পিউটারকে বুঝাই দিতে হবে, ভাই আমি খালি এটাকে নাহি আমি ভাগ করিতে চাই, আমি পুরো জিনিসটাকেই ভাগ করতে চাই। অর্থাৎ পুরো জিনিসটাকে ব্র্যাকেটের ভিতর রাখলে এই পুরো জিনিসটা একটা, তাকে টয়েস দ্বারা ভাগ করছি। সো ভাগ করার ক্ষেত্রে এই জিনিসটা মাথা রাখতে, আমরা অনেকে এই ব্র্যাকেটটা দিই না। তাহলে দেখিও আবার তোমরা অনেকে এটা মনে করিও না যে ভাই একটা ব্র্যাকেট একটু ছোটো হবে আর একটা সাইজে বড় হবে না, সবগুলো ব্র্যাকেট সাইজে সেম। আমার উত্তেজনার কারণে একটু হয়তো বড় হয়ে গেছে, কিন্তু সবগুলো ব্র্যাকেট সাইজে সেম। তুমি কম্পিউটারে বেশিক্ষণ চাপলে বড় আসবে, অল্পক্ষণ চাপলে ছোটো আসবে, এরকম না, কিন্তু কম্পিউটারে চাপলে সমানই আসবে। সো টেনশন করিও না, বড় ছোটো নিয়ে সমান হবে সবগুলা। তাহলে বুঝতে পারতেছ, কখনো যদি তুমি এটা ব্যবহার করো, তোমাকে কি করতে হবে? এটা ব্যবহার করলে তোমাকে math.ac ইউজ করতে হবে। কেন? তুমি স্পেশালি এখানে স্কোয়ার রুট ইউজ করছো। এবার আসো তোমাকে আরেকটা জিনিস দেখাই। তোমাকে এটা লিখতে বললো, phi ডিভাইডেড বাই কিউ প্লাস r⁴n। এটা তোমাকে লিখতে বললো, এটা লাগবে লেখার জন্য। তাহলে আমার এটার ক্ষেত্রে আমরা কি করব? সিম্পল হিসাব, phi বাই কিউ লিখলাম। আমার কনফিউশন দূর করার জন্য আমি সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিই। phi বাই কিউ একটা জিনিস বোঝানোর জন্য, প্লাস
আর টু দি পাওয়ার এন। দেখো এতক্ষণ আর স্কোয়ার ছিল, দুইটা আরকে যোগ করে গুণ করে দিছ, আর কিউব ছিল, তিনটা আরকে গুণ করে দিছ, আর টু দি পাওয়ার 100 আছে, 100টা গুণ করবা। তেল আছে এত না, এত তেল নাই, আর এত তেল থাকারও দরকার নেই, আমরা সায়েন্সের স্টুডেন্ট। সো আমাদের যদি পাওয়ার যদি ইচ্ছা মতো হয়, আননোন কেউ হয়, যেমন এখানে এন এর মান আমি জানি না, এখন আমাকে কি করতে হবে, পাওয়ারটা আর ওইভাবে দিতে পারবো না। কয়টা, এন এর মান 2 হলে আমি বুঝতাম যে 2 বার দিব, 3 হলে 3 বার। এখন কি করব, বিজ্ঞানীরা এত বোকা না, তারা পাওয়ারের জন্য আলাদা করে একটা কমান্ড বের করে ফেলছে, তার নাম হচ্ছে পাওয়ার। এই পাওয়ারের প্রথম 3টা ওয়ার্ড দিছে পাও। এই পাও যদি তুমি দাও, সে বুঝে নিবে তুমি পাওয়ার দিচ্ছ। এখন কার উপরে কারে দিবা, যার উপরে তারে দিলে তো কাজ হয় না, প্রপার জায়গায় প্রপার মানুষকে পাঠাইতে হয়, কার উপরে কে কাজ করতে পারে। তাহলে এখানে আর এর উপরে এন উঠে কাজ করতে পারে, তাহলে আমার আর এর উপরে এন রে বসাবো, শেষ। তাহলে আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, পাও কমান্ডের সময় সব সময় মাঝখানে একটা কমা দিতে হয়। কমার আগে যেটা থাকে তার নাম হচ্ছে ভিত্তি, আর কমার পরে যেটা থাকে তার নাম হচ্ছে কি, পাওয়ার বা ঘাত। তাহলে পাও কমান্ড ইউজ করার সময় এটা আবার আগের মতো, এই পাও একটা স্পেশাল কমান্ড, তার জন্য math.ac ইউজ করতে হবে হেডার পাইলে। তাহলে আমাদের বুঝে গেলাম আমাদের কি করতে হবে, পাওয়ারের জন্য এক্সট্রা করে একটা কমান্ড আনতে হবে, যার নাম হচ্ছে পাও। এই পাও এর পরে, পাওয়ার ক্ষেত্রে 5 ব্র্যাকেটের ভিতরে কমা দিতে হয়, কমার আগে যেটা থাকবে সেটা হচ্ছে ভিত্তি, পরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার। তাহলে এবার আমি একটু আগে যে আমি দিছিলাম a ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, হ্যাঁ, এটাকে আমরা লিখছিলাম এভাবে, পাই আর আর। এখন আমি যদি এভাবে লিখি a ইকুয়ালস টু পাই স্টেরিক্স ফাও আর কমা 2, কোনো সমস্যা নাই, লেখা যাবে। এর মানে আর এর উপরে পাওয়ার 2। কিন্তু ভাইয়া এটা যখন লিখবা, এই পাও যখন আসে তখন উপরে এক্সট্রা করে একটা হেডার ফাইল বাড়াইতে হবে, তার নাম কি, math.s। আমি যখন এভাবে লিখছিলাম কোনো স্পেশাল কোনো ম্যাথমেটিক্যাল কিছু আসে নাই, ওই কারণে math.s দেওয়া লাগে নাই। বাট তুমি এভাবে লেখো, কোনো সমস্যা নাই, বাট পাও দিছ মানে উপরে একটা লাইন বেড়ে গেল math.s। ওই কারণে 2টা বা 3টা হলে আমরা শুধু শুধু math.s পাও আনি না, পাও আনলে তোমাকে আবার math.s দিতে হবে। সো না আনাটাই বেটার, আনলেও কোনো সমস্যা নাই। কারণ প্রোগ্রামের একটা সৌন্দর্য হচ্ছে, প্রোগ্রাম যত সংক্ষেপে লেখা যায়, যত কম লাইনে দেখা যায়, এটা হচ্ছে প্রোগ্রামের একটা মাধুর্য। ওই কারণে তোমাকে মাথা রাখতে হবে কীভাবে কম লাইনে লেখা যায়। বাট তুমি কম লাইনে লেখার জন্য আর টু দি পাওয়ার 100 যখন আছে, 100টা আর গুণ করবে, সেটা তো হবে না, সেটা কম লাইন হবে না, সেটা জটিল হয়ে যাবে। তখন আমাকে কী করতে হবে, এটা চুজ করতে হবে। আচ্ছা দেখি এবার তোমাদেরকে একটা দিত, তোমার বইতে আছে একটা 4y ডিভাইড বাই এক্স প্লাস 8x বাই ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। দেখি তোমরা একটু কমেন্টে এটা দাও তো, সি বা সেইটা দিবা, আবার এটা লিখে দিও না।
আচ্ছা, অনেকে দিচ্ছ, মিলে নাও। এখানে কিন্তু একটার উপর আরেকটা আছে, দ্যাট মিনস পাওয়ার ইউজ করতে হবে। এটা পুরোটাই হচ্ছে আমার সেই বৃত্তি, আর এটাই পুরোটা হচ্ছে সেই ঘাত। তাহলে পাওয়ার কমান্ড ইউজ করতে হবে। তাহলে পাও, অনেকে পাও লেখার সময় ফিটা বড় হাতে লিখতেছ। এটা যেহেতু সি ভাষার একটা কমান্ড, সি ভাষার কোনো কমান্ড বড় হাতের অক্ষর লেখা যাবে না, ছোটো হাতে লিখতে হবে। পাও, ফার্স্ট ব্র্যাকেট দিব, ওই কোনো এক সময় কাজ শেষ। এটা হচ্ছে পাওয়ার প্যাকেট। কমা দিব, এর আগে ভিত্তি। ভিত্তি কি আছে? ও কে 4y/x, 4 স্টেরিক্স y ডিভাইড বাই x প্লাস 8 স্টেরিক্স y ডিভাইড x ডিভাইড বাই y। এই পুরাটাই কিন্তু আমাদের ভিত্তি। পুরোটা যে ভিত্তি, পুরোটা একটা রাশি বোঝানো, পুরোটা একটা জিনিস না। এই একটা জিনিস বোঝানোর জন্য একটা ব্র্যাকেট দিলাম, এরপর কমা দিলাম। এবার তোমার পাওয়ার দিতে হবে কত? x/y। শেষ। এখন আমি সাজেস্ট করি তুমি এই পুরো টার্মটার সাথে এই পুরো টার্মটা যোগ করছো, এভাবে লিখে দিলেও ক্যালকুলেশন কোনো ঝামেলা হয় না। বাট ব্র্যাকেটের ব্যাপারগুলো একটু দেখতে হয়, না লাগলেও দিতে হয়। আমি বলি না লাগলেও দাও, কারণ হচ্ছে ব্র্যাকেটের ক্ষেত্রে অনেক সময় ব্র্যাকেটের জন্য ক্যালকুলেশন এলোমেলো হয়ে যায়। ওই কারণে এই পুরোটার সাথে এই পুরোটা যোগ করতেছি। তাহলে কম্পিউটারকে বোঝাচ্ছি এটার সাথে এটা যোগ করতেছি। তাহলে কোন ব্র্যাকেট কার জন্য বুঝতে হবে? এই ব্র্যাকেট এটার জন্য, এই ব্র্যাকেট এটার জন্য, পুরোটাকে রাখার জন্য এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, আর এই ব্র্যাকেটটা হচ্ছে পাওয়ারের ব্র্যাকেট। এভরি ব্র্যাকেট হ্যাজ ইটস ওন ক্লোজিং। প্রত্যেকটা ওপেনিং ব্র্যাকেটের একটা ক্লোজিং ব্র্যাকেট থাকবেই। তাহলে আশা করি বুঝতে পারছো, এভাবে আমরা দিব। এবার আসো, অবশ্যই ব্র্যাকেট দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দেন আমরা একটু সামনের দিকে আগাই। আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে পরম মান দেওয়ার ক্ষেত্রে। পরম মান, অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান। এবার তোমাকে দিল, তোমার বইতেই আছে a প্লাস বি ডিভাইডেড বাই m মাইনাস n এর পরম মান। এটা তোমাকে লিখতে হবে। পরম মান মানে আমরা জানি, পরম মান মানে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালুর প্রথম তিনটা ওয়ার্ড অ্যাবস। এটা দ্বারা আমরা, এটাও সেই স্পেশাল অ্যাপস ইউজ করলে কম্পিউটার বুঝে নেবে এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। আর এটার জন্য তোমাকে কী করতে হবে? ওই আবার সেম কাজ, math.h। তাহলে আমরা a প্লাস বি ডিভাইডেড বাই কী করব? পরম মান করবো m মাইনাস n এর। তাহলে অ্যাপস, কার অ্যাপস? m মাইনাস n এর অ্যাপস। এটা দ্বারা বোঝাই হচ্ছে m এর অ্যাবসোলিউট ভ্যালু, তার থেকে n বিয়োগ করছি না, ব্র্যাকেট দিয়ে বুঝে দিতে হবে। এই যে, তাহলে অ্যাপস m মাইনাস n, এর মানে m মাইনাস n এর অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে আশা করি তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের এখানে চাইলে আমরা আরেকটা ব্র্যাকেট দিতে পারি। এটা না দিলেও খুব একটা প্রবলেম নাই। সেটা হচ্ছে এই পুরো জিনিসটা যে একটা জিনিস, সেটা বোঝানোর জন্য, মানে এই পুরো জিনিসটা একই একটা জিনিস বোঝানোর জন্য ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি, নো প্রবলেম। এটা না দিলেও সমস্যা হয় না। এবার তোমাদের কিছু হোমওয়ার্ক দিই, কাজ শেষ। মানে আমি জাস্ট আজকে নতুন করে কী শিখাইলাম? পাওয়ার দিতে হলে পাও ইউজ করতে হয়, বর্গমূল দিতে হলে SQRT ইউজ করতে হয়, পরম মান দিতে হলে অ্যাবস ইউজ করতে হয়, অ্যাবসোলিউট ভ্যালু।
এবার তোমাদের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ y equals to a plus b by c plus d, y equals to a plus b divided by b plus c, y equals to a cube plus b cube, y equals to root over b square minus 4ac, y equals to a plus b divided by c plus d whole cube। এরপর y equals to a plus 1 divided by 1 plus 1 by a plus b, y equals to a to the power n to the power m plus a to the power n a to the power m। এরপর x equals to ay square plus by plus cz cube। এরপর y equals to a minus b divided by c minus d এর পরম মান প্লাস x divided by m minus n এর পরম মান। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। এই হোমওয়ার্কগুলো এগুলো তোমরা সবগুলো করে নিবা, মানে হচ্ছে এদের প্রত্যেকটা আলাদা আলাদা। এই প্রত্যেকটা কোনটার জন্য তোমার সি ভাষায় কমান্ডটা কেমন হবে সেটা একটু দেখে নিতে হবে। প্রত্যেকটা তোমরা করবা। তাহলে এখানে 4 5 6 7 8 9টা। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।